নমস্কার, শুভ সন্ধ্যা। তিনি নিজের লেখার নিচে সাধারণত ব স্বাক্ষর করতেন। এই পরিচয় সংক্ষিপ্ত, কিন্তু আমাদের বুঝে নিতে অসুবিধে হতো না বা এখনো হয় না যে তিনি বুদ্ধদেব বসু। তিনি বলতেন, কলকাতার ধুলোর গন্ধেও মাদকতা। কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, ঔপন্যাসিক, অনুবাদক, ভ্রমণ কাহিনীকার, সম্পাদক ইত্যাদি বহুবিধ পরিচয় তাঁর। অথচ জীবনকালের ব্যাপ্তি মাত্র ৬২ বছরের। ১৮ই মার্চ ১৯৭৪-এ চলে গেলেন বুদ্ধদেব বসু। এই সন্ধ্যায় সায়ন্তন মণ্ডলের কথিকা প্রাবন্ধিক বুদ্ধদেব বসু সম্প্রচারিত হবে। সায়ন্তন মণ্ডল বিশ্বভারতীর ছাত্র, সাহিত্য পথের সঙ্গে যুক্ত। এর আগে সাহিত্য পথের ফেসবুক পেজে তিনি লিখেছেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান প্রাবন্ধিক বুদ্ধদেব বসু। পারিবারিকভাবে পূর্ববঙ্গের বিক্রমপুর জেলার মানুষ বুদ্ধদেব বসুর জন্ম ১৯০৮ সালের ৩০শে নভেম্বর বর্তমান বাংলাদেশের কুমিল্লায়। জন্মের ২৪ ঘন্টার মধ্যে তিনি মাতৃহারা হন। তাকে পালন করেন মাতামহ চিন্তাহরণ সিংহ ও মাতামহী স্বর্ণলতা। বুদ্ধদেবের বাল্যজীবন নোয়াখালীতে তাদের বাড়িতেই কেটেছিল। দাদামশাই চিন্তাহরণ সিংহের ছিল গভীর বিদ্যানুরাগ। তাঁর হাতেই বুদ্ধদেবের প্রাথমিক শিক্ষা লাভ। ওই মানুষটির কাছেই বুদ্ধদেবের ইংরেজি, সংস্কৃত ও গণিত শিক্ষার শুরু। বাংলা সাহিত্য সম্পর্কে প্রাথমিক উৎসাহ বুদ্ধদেব তার দাদামশাইয়ের কাছেই পেয়েছিলেন। ১৯২২ সালে বুদ্ধদেব নোয়াখালী ছেড়ে ঢাকায় আসেন। ১৯২৩-এ ঢাকা কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীতে ভর্তি হন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মাতামহের সংস্পর্শে সে মেধা পুষ্ট হয়েছিল। ১৯২৫-এর প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি ঢাকার সরকারি ইন্টারমিডিয়েট কলেজের আইএ ক্লাসে ভর্তি হন। এই কলেজে আধুনিক পাশ্চাত্য সাহিত্যের অনেক গ্রন্থ ছিল। প্রচুর পাশ্চাত্য সাহিত্য পত্রিকা এই গ্রন্থাগারে নিয়মিত আসত। তাঁর সাহিত্যিক মনকে গড়ে তোলার ক্ষেত্রে এই গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য। ১৯২৭-এ তিনি ইংরেজি অনার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৩০-এ প্রথম বিভাগে প্রথম হয়ে বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাশ করেন। ১৯৩১-এ ঢাকা ছেড়ে বুদ্ধদেব কলকাতায় আসেন। বছর দুয়েক গৃহশিক্ষকতা ও লেখালেখি করে তিনি জীবন ধারণ করতেন। ১৯৩৪-এ তিনি রিপন কলেজে, যেটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, ইংরেজির অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন। এরপর কিছুকাল একটি ইংরেজি পত্রিকার সাংবাদিক হিসেবেও কাজ করেছিলেন। ১৯৫৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গের পেনসিলভেনিয়া কলেজ ফর উমেনে ১ বছরের জন্য অধ্যাপনা করেন। ১৯৫৬-এ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে যোগ দেন। ১৯৭০ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। তাঁর অবশিষ্ট কর্মজীবন মূলত সাহিত্য নির্ভর ছিল। তাঁর প্রথম কবিতা ইংরেজিতে লেখা ৬-৭ স্ট্যাঞ্জার একটি বিদায়বাণী, বাংলাতে নয়, কারণ বাংলা কবিতার দুয়ার তার সামনে ওই সময় খুলে যায়নি। এরপর তাঁর রচনার মাধ্যম হয়ে ওঠে বাংলা। ওয়ার ত্রিপদীতে রামায়ণ রচনা করে কিশোর পত্রিকা মৌচাকে পাঠাতে থাকেন। হাতে লেখা পত্রিকা বিকাশ বা পতাকা প্রকাশ করেন।
লেখক হিসেবে তাঁর বেড়ে ওঠার দিনগুলি কেটেছে নোয়াখালী শহরে। 13 বছর বয়সের মধ্যেই তিনি অজস্র কবিতা, গল্প, উপন্যাস লিখেছিলেন। 13 থেকে 15 বছর বয়সে তিনি যেসব কবিতা লিখেছিলেন সেগুলি থেকে নির্বাচিত 30টি কবিতার সংকলন মর্মবাণী 1924-এ ঢাকা থেকে বের হয়। তার প্রথম মুদ্রিত গ্রন্থ এটি। 1931-এ ঢাকার প্রাচী পত্রিকায় বুদ্ধদেব বসুর প্রথম বাংলা গল্প একটা বসন্তের দিন প্রকাশিত হয়। 1928-এ 20 বছর বয়সে প্রগতি পত্রিকা প্রকাশ করেন তিনি। পত্রিকাটি মাত্র 2 বছর চললেও বাংলা সাহিত্য জগতে আলোড়ন ফেলেছিল। এই পত্রিকাটির বন্ধ হয়ে যাওয়া বুদ্ধদেবের মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। পুরানা পল্টন প্রবন্ধের এক জায়গায় তিনি লিখছেন, কোট, তারপর কি যেন হলো, প্রগতি উঠে গেল, বন্ধুতার নিবিড় বন্ধনও যেন শিথিল হয়ে এলো। বাইরে থেকে দেখতে গেলে সবই সেরকম আছে। আমার ঘরে তেমনই হাস্যমুখ সান্ধ্য আড্ডা, তবু কি যেন নেই, শুধু যেন অভ্যাস মতো ঠাট বজায় রেখে চলেছে, প্রাণ চলে গেছে। আনকোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বুদ্ধদেব ছিলেন সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক। তাঁর প্রয়াসে উন্নত হয়েছিল জগন্নাথ হলের বার্ষিক পত্রিকা বাসন্তিকা। 1935-এর 1 অক্টোবর বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় বের হয় ত্রৈমাসিক কবিতা পত্রিকা। পত্রিকাটি প্রায় 25 বছর চলেছিল। মোটামুটিভাবে 3 ধরনের রচনা প্রকাশ কবিতা পত্রিকার বৈশিষ্ট্য ছিল: রবীন্দ্র গ্রন্থ সমালোচনা, নতুন কবিদের কবিতার আলোচনা এবং দেশি বিদেশি কবি, লেখক, মনীষীদের বিষয়ে শোক বার্তা রচনা। মূলত কবি হলেও প্রাবন্ধিক হিসেবেও বুদ্ধদেবের ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগুলো মূলত কল্লোল, প্রগতি, পরিচয় এবং কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাঁর কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হল হঠাৎ আলোর ঝলকানি, উত্তর 30, কালের পুতুল, সাহিত্য চর্চা, স্বদেশ ও সংস্কৃতি, প্রবন্ধ সংকলন, সঙ্গ, নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ। তাঁর প্রবন্ধ সাহিত্য শৃঙ্খলাহীন, স্বেচ্ছাচারী নয়। তাঁর সমালোচনায় স্বকীয় ধারণা প্রাধান্য পেয়েছে। তাঁর আলোচনা বিশ্লেষণ ভিত্তিক, সেই সঙ্গে নৈব্যক্তিকতা বজায় রাখতে তিনি সক্ষম হয়েছেন। তাঁর প্রবন্ধের সাধারণ লক্ষণ হল রম্যতা ও আকর্ষণীয়তা। তাঁর প্রবন্ধের মূল বিষয় সাহিত্য ও সাহিত্যিক সম্পর্কিত আলোচনা, সমালোচনা। যদিও তিনি কয়েকটি স্মৃতিকথা, ভ্রমণ নিবন্ধ ও রম্য প্রবন্ধও লিখেছিলেন। তাঁর প্রথম মুদ্রিত প্রবন্ধ কবি সুকুমার রায়। এটি 1332 বঙ্গাব্দের চৈত্র সংখ্যা কল্লোলে প্রকাশিত হয়েছিল। বুদ্ধদেবের কথানুযায়ী বাংলায় শিশু সাহিত্যের যথার্থ লেখক সুকুমার রায়। উক্ত প্রবন্ধটি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে বিশেষ মর্যাদাযুক্ত। বুদ্ধদেবের প্রবন্ধ সমূহকে মূলত 2টি ভাগে বিভক্ত করা যায়, যার প্রথম ভাগে রয়েছে কবি, সাহিত্যিক, শিল্পী সম্বন্ধে গভীর আলোচনা, দ্বিতীয় ভাগে সাহিত্যের সমালোচনা। সাহিত্যিকদের মধ্যে তাঁর প্রবন্ধ আলোচনায় উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, মধুসূদন, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়ের কথা। সাহিত্যিক ও ব্যক্তি সম্পর্কিত প্রবন্ধে তাদের সাহিত্য ও শিল্পকর্মের সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা পরিলক্ষিত হয়।
বাংলায় লেখা আধুনিক কবিতার প্রকৃতি এবং ইংরেজিতে লেখা মডার্ন বেঙ্গল পোয়েট্রি, এই দুটি প্রবন্ধে 30 ও 40-এর দশকের কবিতা সম্পর্কে বিস্তৃত বিশ্লেষণ রয়েছে। আধুনিক কবিতা, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রভৃতি প্রবন্ধেও তিনি বাংলা কবিতার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধের এক স্থানে তিনি বলছেন, কোট, আমাদের পরম ভাগ্যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, কিন্তু এই মহাকবিকে পাওয়ার জন্য কিছু মূল্যও দিতে হচ্ছে। সে মূল্য এই যে বাংলা ভাষায় কবিতা লেখার কাজটি তিনি অনেক কঠিন করে দিয়েছেন। দাড়ি আনকোট। রবীন্দ্রনাথের কবিতা নিয়ে তাঁর ছন্দ সম্পর্কিত আলোচনার সূত্রপাত। বুদ্ধদেবের বিভিন্ন প্রবন্ধে বারবার রবীন্দ্রনাথের কথা ঘুরে ফিরে এসেছে। নজরুল সম্বন্ধে বিভিন্ন প্রবন্ধে বুদ্ধদেব নিজের মতামত ব্যক্ত করেছেন। নজরুল ইসলামকে তিনি রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় প্রথম মৌলিক কবি হিসাবে উল্লেখ করেছেন। নজরুল ইসলাম প্রবন্ধে নজরুলের প্রতি তাঁর গভীর শ্রদ্ধার পরিচয় পাওয়া যায়। রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথ বাংলা কবিতায় সম্ভব, এটা নজরুলই দেখিয়েছেন বলে বুদ্ধদেব মনে করেন। তাঁর নজরুল ইসলাম প্রবন্ধের এক স্থানে বুদ্ধদেব বলছেন, কোট, বিদ্রোহী পড়লুম ছাপার অক্ষরে মাসিক পত্রে, মনে হলো এমন কখনো পড়িনি। অসহযোগের অগ্নি দীক্ষায় পড়ে সমস্ত মন প্রাণ যা কামনা করেছিল, এই যেন তাই। দেশব্যাপী উদ্দীপনার এই যেন বাণী। পূর্ণচ্ছেদ আনকোট। জীবনানন্দ দাশের স্মরণে প্রবন্ধটি তাঁর অন্যতম উল্লেখযোগ্য প্রবন্ধ। উক্ত প্রবন্ধে জীবনানন্দের বিভিন্ন লেখার সুচিন্তিত ও সুখ্যাতিসিক্ত বিশ্লেষণ করেছেন বুদ্ধদেব। জীবনানন্দকে এক হিসাবে বাংলা কাব্যের প্রথম খাঁটি আধুনিক হিসাবে উল্লেখ করেছেন। কবিতা পত্রিকার 1344-এর চৈত্র সংখ্যায় বুদ্ধদেব পত্রাকারে বিষ্ণুদের চোরাবালি কাব্যগ্রন্থের সমালোচনা করেছিলেন। বিষ্ণুদের কিছু কিছু কবিতা বুদ্ধদেবের কাছে একেবারে বোধগম্য ছিল না। বুদ্ধদেবের গভীর চিন্তন, মনন ও অনুভবের ফসল হলো মহাভারতের কথা। তাঁর লেখনীতে মহাকাব্য মহাভারত এক নতুন তাৎপর্য লাভ করেছে। মহাভারতের কাহিনী ও চরিত্রের এমন ব্যাখ্যা দুর্লভ। মধুসূদন সম্পর্কে বলতে গিয়ে বুদ্ধদেব স্বীকার করেছেন, বাংলা ছন্দের ছেদ ও জ্যোতির অসমতা ভেঙে দিয়ে মধুসূদন প্রবহমানতা এনেছিলেন। সুধীন্দ্রনাথ দত্ত কবি প্রবন্ধে বুদ্ধদেব সুধীন্দ্রনাথের কাব্য প্রতিভা সম্বন্ধে আলোচনা করেছেন। সুধীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, কোট, তিনি 20 শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি। তার মতো নানা গুণ সমন্বিত পুরুষ রবীন্দ্রনাথের পরে আমি অন্য কাউকে দেখিনি। দাড়ি আনকোট। সঙ্গ নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ সংকলনের রাজশেখর বসু ও শিশির কুমার ভাদুরী প্রবন্ধ দুটিতে তাঁর সমালোচক সত্তার যথার্থ প্রতিফলন দেখতে পায়। তিনি রম্য প্রবন্ধ রচনার ক্ষেত্রে বিশেষ নিপুণতা অর্জন করেছিলেন। এই অংশে রয়েছে তাঁর মনের খুব কাছের ঘটনাগুলো। এতে ফুটে উঠেছে তাঁর শৈশব, কৈশোর এবং তার পরবর্তীতে ঢাকার সুস্পষ্ট চিত্র। সেই সময়কার ঢাকার বর্ণনা এমনভাবে দিয়েছেন তা যে অনেক দিন আগের কখনো মনে হয় না। আমরা তাঁর রচনা পাঠে তাঁর সময়ে যেন পৌঁছে যাই। হঠাৎ আলোর ঝলকানি বুদ্ধদেব বসুর অনুভব সমৃদ্ধ সংকলন। পাশ্চাত্য কবিদের মধ্যে তিনি সার্ল বোদলেয়ার, রাইনার মারিয়া রিলকে এবং হেন্ডারলিন ও তাদের কবিতা সম্বন্ধে আলোচনা করেছেন। বুদ্ধদেবের প্রাবন্ধিক সত্তার বিকাশের ক্ষেত্রে প্রগতি ও কবিতা পত্রিকার সম্পাদনা অনেকাংশে সাহায্য করেছিল।
বুদ্ধদেব ছিলেন অনুভব প্রধান প্রাবন্ধিক। নিজের উপলব্ধিকে তিনি নানাভাবে প্রবন্ধে রূপায়িত করেছিলেন। অবশ্য তা করতে গিয়ে তিনি যুক্তি ও তথ্যের যথাযথ সম্মিলন ঘটিয়েছেন। 1974 সালের 18 মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।